অক্সফোর্ডের টিকার অনুমোদন দিল ভারত। গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত শনাক্ত ৯৯০ জন। মোট আক্রান্ত ছাড়িয়েছে ৫,১৪,০০০। এখন পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ৪,৫৮,০০০। বিশ্বে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৮,৪০,০০,০০০। মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ১৮,৩০,০০০। এসব খবর তার বিশ্লেষণ নিয়ে আলোচনা অনুষ্ঠান নিউজরুম সংলাপ। স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম এবং আমাদের সঙ্গে আরও দুজন অতিথি যুক্ত হয়েছেন আলোচনার জন্য। যুক্ত হয়েছেন গোলাম মর্তুজা, সিনিয়র সাংবাদিক। একই সঙ্গে যুক্ত হয়েছেন সুভাষ সিংহ রায়, সম্পাদক, বাংলা বিচিত্রা ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনা জুড়ে। আলোচনা শুরু করার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর শিরোনাম জানিয়ে দিতে চাই শুরুতেই। প্রথমে বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে নতুন বছরে যত চ্যালেঞ্জ। এটি প্রধান শিরোনাম। ফাইজারের টিকার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। নতুন বই পেয়ে খুশির ঝিলিক শিক্ষার্থীদের। টেকনাফে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। এরপর কালের কণ্ঠ আজ শিরোনাম করেছে এখন হাতের কাছে টিকা, জরুরি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়াই আমদানির বিশেষ নির্দেশনা প্রধানমন্ত্রীর। ভারতের সায় পেল কোভিশিল্ড, যা আনার চুক্তি হয়েছে। রবিবার পাঠানো হচ্ছে ৫০ লাখ ডোজের প্রথম চালানের টাকা। ২-১ দিনের মধ্যেই অনুমোদন পাবে দেশের ওষুধ প্রশাসনের। প্রধান শিরোনাম টিকা কেন্দ্রিক, কারণ আমরা জানি যে ভারতে অক্সফোর্ডের যে টিকাটি রয়েছে সেটির বিশেষজ্ঞ যে প্যানেল তারা অনুমোদন দিয়েছে। এটি নিয়ে আমরা আলোচনা করব। আরও একটি শিরোনাম রয়েছে ১০ মাস পর মুখর স্কুল প্রাঙ্গণ, বই বিতরণ শুরু। বিশ্ববিদ্যালয়ে প্রায় নেই গবেষণা উদ্ভাবন। জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে প্রস্তাব গৃহীত, মিয়ানমারের পক্ষ ছাড়ল ৯ দেশ। এ ছিল কালের কণ্ঠের প্রধান শিরোনাম। ডেইলি সান আজ শিরোনাম করেছে এগ্রি সেক্টর শোজ রেজিলেন্স অমিড প্যান্ডেমিক। এটি ছিল প্রধান শিরোনাম। এরপর শিরোনাম করেছে ডিস্ট্রিবিউশন অফ নিউ টেক্সট বুকস বিগিন অ্যাক্রস কান্ট্রি। মোটামুটি এই ছিল আজ প্রকাশিত কয়েকটি পত্রিকার শিরোনাম আপনাদের জানিয়ে দিলাম। দর্শক, আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন গোলাম মর্তুজা। আপনাকে দিয়ে শুরু করতে চাই। করোনাকালীন একটি বিভীষিকাম একটি বছর পার করলো বিশ্ব। বাংলাদেশের প্রেক্ষাপটে মহামারী মোকাবেলা করতে হয়েছে নতুনভাবে। সামনের দিনগুলোতে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ রয়েছে। কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি করতে হবে, কারণ অনেক মানুষই বেকার হয়ে পড়ছেন করোনার কারণে। বিশ্বজুড়ে যেমন একই পরিস্থিতি বাংলাদেশেও। নতুন বছরে আসলে আপনার প্রত্যাশা দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। নতুন বছরে আমাদের করোনার যে মহামারী, সেই করোনার মহামারীর প্রেক্ষিতে নতুন বছরে নতুন একেবারে প্রথম দিনেই একটা সুখবর দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। সুখবরটি হচ্ছে কোভিড-১৯ যে ভ্যাকসিন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিনটি ইংল্যান্ডে কয়েকদিন আগে আমরা জানি যে অনুমোদন দিয়েছে শুধুমাত্র ইংল্যান্ডে ব্যবহারের জন্য। এবং এই ভ্যাকসিনটি ভারতে অনুমোদন পাবে কি, যেহেতু ভারতের সেরাম ইনস্টিটিউট এটা তৈরি করছে। আমরা জানি যে সেরাম ইনস্টিটিউট ভারতের এবং অত্যন্ত প্রসিদ্ধ, স্বনামধন্য এবং বিশাল বড় একটি ইনস্টিটিউট। তাদের সক্ষমতা বিপুল পরিমাণ। ভারতের যে ১২০-৩০ কোটি জনগণ, তাদের চাহিদা মেটানোর সক্ষমতা তাদের আছে। তার বাইরেও বাংলাদেশও তাদের কাছ থেকে এই ভ্যাকসিনটি কিনবে, এটা একটা সুখবর। এবং এই বছরের শুরুটা হচ্ছে এই জায়গাতে, যে জায়গার কথা আপনি বললেন, যে চিত্রগুলোর কথা বললেন, অর্থনীতির কথা বললেন, সেই জায়গাটিতে মোটামুটি একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য এই করোনা মহামারীর সঙ্গে আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধে আমাদেরকে বিজয়ী হওয়ার একটা জায়গাতে পৌঁছতে হবে। সেই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই যে এই করোনার ভ্যাকসিন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিনটি ভারত আজকে অনুমোদন দিল, সেই ভ্যাকসিনটি যেহেতু বাংলাদেশ পাবে, সেক্ষেত্রে এটা একটা আশাবাদের কথা। কিন্তু আমাদের এই ভ্যাকসিনের আশাবাদকে বিবেচনায় রেখে আরো কিছু বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বনটা অত্যন্ত জরুরি। ইতিমধ্যেই বাংলাদেশে আমরা স্বাস্থ্যবিধি মানার যে ব্যাপার, মাস্ক পরার যে ব্যাপার, সেই ব্যাপারগুলোতে আমরা ভুলেই গেছি, সেই ব্যাপারগুলোতে আমরা অনুসরণ করি না। এখন যখন এই ভ্যাকসিনের সুসংবাদটি আসছে, তখন যেন আমরা কোনোভাবেই ধরে না নেই যে ভ্যাকসিন আসছে সুতরাং আমরা নিরাপদ, ভ্যাকসিন পেয়ে যাব, আর করোনা কোনো কিছু করতে পারবে না। আমাদের ২-৩টি বিষয় মাথায় রাখা দরকার। প্রথমত বিষয় হচ্ছে, এই ভ্যাকসিন প্রথম অবস্থাতে আমরা ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ৩ লক্ষ ডোজ পাবো। সেটি হচ্ছে বাংলাদেশের মোট যে জনসংখ্যা, সেই মোট জনসংখ্যার তুলনায় মোটেই এটি বেশি নয়। পরবর্তী ধাপে নিশ্চয়ই আমরা পাবো, কিন্তু বাংলাদেশের
যদি 4-5 কোটি মানুষকেও এই করোনার টিকা দিতে হয়, তবুও এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা আমাদের বিবেচনায় রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে টিকার যে বিষয়টি, ভ্যাকসিনের যে বিষয়টি, এই অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে এখন পর্যন্ত যে অবস্থা আমরা জানি, যে চিত্রটি আমাদের সামনে আছে, অক্সফোর্ডের ভ্যাকসিন এক ডোজ, প্রথম দিন 1 ডোজ, 28 দিন পরে আরেক ডোজ, 1 ডোজ বলতে ফুল ডোজ। যেহেতু এই 2 ডোজ দিয়ে অক্সফোর্ডের ভ্যাকসিনটির, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনের যে ট্রায়াল হয়েছে, সেই ট্রায়ালে আমরা সর্বশেষ ব্রিটেনের ক্ষেত্রে সেই ট্রায়ালের রেজাল্ট জানি, এর কার্যকারিতা 62%। এবং হাফ ডোজ এবং 1 ডোজ যেটা ভুলবশত হয়েছিল 2700 মানুষের ক্ষেত্রে সেটার কার্যকারিতা ছিল প্রায় 92%-এর উপরে। এখন যে অনুমোদনটি পেয়েছে সেই অনুমোদনটি হচ্ছে 1 ডোজ 2 ডোজ। এখন সেই 62% নাকি এটা আরো বেশি কাজ করবে, নাকি এটা 62%-এর মতোই কাজে থাকবে, সেটা এখনো পর্যন্ত গ্রহণযোগ্য কোনো গবেষণা আমাদের সামনে নেই। গ্রহণযোগ্য গবেষণা হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিনটি 62% কাজ করবে, কার্যকর। তো সেই কার্যকরে তার মানে হচ্ছে 62% কার্যকর মানে হচ্ছে 100 জনকে ভ্যাকসিন দিলে 38 জনের ক্ষেত্রে এটি কার্যকর নাও হতে পারে। তার মানে হচ্ছে ভ্যাকসিন দিলে একই সঙ্গে আমি যখন নিরাপদ থাকবো, আবার একই সঙ্গে নিরাপদ নাও থাকতে পারি, এই জায়গাটিতেও সতর্ক থাকতে হবে। অর্থাৎ আমি এই কথাটা বলছি এই কারণে যে আমাদের জনমানুষের ভেতরে এবং রাজনীতিবিদদের বক্তব্যের মধ্য দিয়ে যেন ঘটনাটা এরকম না হয়, কোনোভাবেই যেন এরকম না হয় যে ভ্যাকসিন এসে গেছে সুতরাং আমরা স্বাধীন, আমরা যা ইচ্ছে তাই করতে পারবো, যেভাবে ইচ্ছে সেভাবে চলতে পারবো, এরকম জায়গাতে যেন কোনোভাবেই আমরা না যাই। আমি আবারও বলছি, এই ভ্যাকসিনের যে সুখবর, ভারত যে অনুমোদন দিল, এটি যদি স্বাভাবিক অবস্থা থাকতো, ভারতের অবস্থা যদি এত কঠিন না হতো, ইংল্যান্ড যে অনুমোদন দিল, ইংল্যান্ডের অবস্থা যদি এত কঠিন না হতো, অর্থাৎ এত বিপদগ্রস্ত না থাকতো, তাহলে এটি আরো পর্যালোচনা হতো, অনুমোদন পেতে হয়তো আরো কিছুদিন সময় লাগতো। কিন্তু যেহেতু এটি একটি সংকটকাল এবং এই সংকটকালে ভারত অত্যন্ত বিপর্যয়কর অবস্থার মধ্যে আছে, ভারতে কমছে কিন্তু কমার পরও প্রতিদিন এখন গড়ে প্রায় 900-1000-এর মতো মানুষ মারা যাচ্ছে। ব্রিটেনের অবস্থা তো ভয়াবহ জায়গাতে পৌঁছেছে, বিশেষ করে নতুন স্ট্রেনের ক্ষেত্রে নিয়ে ব্রিটেন অত্যন্ত সংকটজনক অবস্থাতে আছে। তবে আমাদের জন্য একটা সতর্কতার কথা, আরেকটা জিনিস বলে শেষ করি আমার বক্তব্যটা, সেটা হচ্ছে ভ্যাকসিন দিব আমরা, ভ্যাকসিন আসবে সরকারের জায়গা থেকে। ভ্যাকসিনের ব্যবস্থাপনাটা স্বাস্থ্য খাতে করোনার মহামারীকালে আমরা যে চূড়ান্ত অব্যবস্থাপনা দেখেছি, অন্যায় অনিয়ম দুর্নীতি দেখেছি, ভ্যাকসিন নিয়ে যেন এরকম কোনো অবস্থা না হয়, এই জায়গাটা একটা প্রত্যাশা থাকবে প্রথমত। দ্বিতীয়ত আরেকটা প্রত্যাশা থাকবে, যেটা বাংলাদেশ ইতিমধ্যে কিছুটা দিন করে ফেলেছে, ব্রিটেনের যে নতুন স্ট্রেন শনাক্ত হয়েছে, যেটি ভারতেও ইতিমধ্যেই শনাক্ত হয়েছে, বাংলাদেশ এখন পর্যন্ত আমাদের যে সক্ষমতা, সেই সক্ষমতা দিয়ে আমরা নতুন স্ট্রেন শনাক্ত করার মতো অবস্থাতে নেই। আমাদের যে আরটিপিসিআর মেশিন, সেখানে 3 জিন টেস্ট, 3 জিন একসঙ্গে, অর্থাৎ 3টি জিন একসঙ্গে আমরা পরীক্ষা করতে পারছি না, আমাদের এই কিটটি নেই। এই কিটটি যখন ব্রিটেনে প্রথম এই নতুন স্ট্রেন শনাক্ত হলো, তখনই আসলে আমাদের এই কিটটি আনার ব্যাপারে বা কিটের ব্যাপারে সতর্কতা দরকার ছিল, জরুরি ভিত্তিতে আনার প্রয়োজন ছিল। আমরা ব্রিটেনের মানুষ, যাত্রীরা ভারতে এসেছে, সেখানে এসে ধরা পড়েছে নতুন স্ট্রেন। অস্ট্রেলিয়াতে গেছে, সেখানে ধরা পড়েছে নতুন স্ট্রেন। ডেনমার্কের গেছে, সেখানে ধরা পড়েছে নতুন স্ট্রেন। টোকিওতে গেছে, সেখানে ধরা পড়েছে নতুন স্ট্রেন। কিন্তু বাংলাদেশে যে এসেছে, আমাদের এখানে ধরা পড়েনি মানে হচ্ছে আমরা পরীক্ষাই করতে পারিনি নতুন স্ট্রেন আছে কি নাই। যদি থেকে থাকে তাহলে এই জায়গাটিতে আমাদের আরো বেশি সতর্কতা দরকার, কারণ ইংল্যান্ডের যে গবেষণা নতুন স্ট্রেনটি নিয়ে, সেটি হচ্ছে এর মানে ছড়িয়ে পড়ার পরে আগের করোনা ভাইরাসটির চেয়ে নতুন এই স্ট্রেনটি ছড়িয়ে পড়ার গতি পরে প্রায় 70% বেশি, অর্থাৎ 70% বেশি মানুষকে সংক্রমিত করছে অনেক অল্প সময়ের মধ্যে। তো এই জায়গাটি বাংলাদেশে যদি ব্রিটেন থেকে যারা আসলেন, বিশেষ করে প্রথম দিকে সিলেটে যারা 165 জন এসে নামলেন, তাদেরকে যে আমরা হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলে দিলাম, তাদের ভেতরে যদি এরকম কেউ থেকে থাকে, তাহলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ আছে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্তটি প্রশংসনীয়, যে ব্রিটেন থেকে যারা আসবেন তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে। কিন্তু ইতিমধ্যেই আমরা ওই করোনার শুরুতে যেরকম ইটালি ফেরতদের ক্ষেত্রে যে অবস্থা তৈরি হয়েছিল আমাদের,
ব্রিটেন ফেরতদের ক্ষেত্রে এই নতুন স্ট্রেনের ক্ষেত্রে সেরকম একটা অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়েছে। তো ভ্যাকসিন আসবে খুব ভালো কথা, কিন্তু এই যেহেতু এখনো আমাদের ব্রিটেনের সঙ্গে উড়োজাহাজ যোগাযোগ অব্যাহত আছে, এই জায়গাটিতে আরো জরুরি ভিত্তিতে নতুন স্ট্রেন শনাক্ত করার জায়গাতে সক্ষমতা অর্জন করা দরকার। এবং ব্রিটেন থেকে যারা ফিরবেন, বিশেষ করে ব্রিটেন থেকে যারা ফিরবেন, শুধু এখন আসলে সেটাই বলার কোনো সুযোগ নাই, যেহেতু ভারতেও শনাক্ত হয়েছে, চীনে শনাক্ত হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে। যেখান থেকেই যাত্রীরা আসবেন, সেটা স্থলপথে হোক, সেটা সমুদ্র পথে হোক, সেটা বিমানবন্দর দিয়ে হোক, সব জায়গাতেই আমাদের পূর্বে যে সতর্কতা থাকার দরকার ছিল করোনার শুরুতে, সেই সময় আমরা সেটা করতে পারিনি। কিন্তু এখনো যদি আমরা এই নতুন স্ট্রেনের ক্ষেত্রে আবার কিছুটা হাল ছেড়ে দেওয়ার জায়গাতে থাকি, ভ্যাকসিন চলে আসবে বলে যদি আমরা মনে করে নেই যে আমাদের আর কোনো কিছু প্রতিরোধের দরকার নাই, তাহলে নতুন স্ট্রেন যদি বাংলাদেশে আরেকবার ছড়িয়ে পড়ে, তাহলে বাংলাদেশের অর্থনীতি এই যে আবার একটু গতিশীল হয়েছে, অর্থনীতি, সাধারণ মানুষের জীবনযাপন যে আবার একটু স্বাভাবিক হয়েছে, কর্মহীন হয়ে পড়া মানুষ যে এখন আবার কিছু কিছু কর্মক্ষেত্রে ঢুকতে পারছে, এই জায়গাটি যদি কোনো কারণে আবার একটু থমকে যায়, কোনো কারণে যদি আবার আমরা একটা বিপজ্জনক অবস্থায় থাকি, আমাদের জন্য যদি আবার একটা লকডাউনের মতো জায়গায় যেতে হয়, তাহলে সেটি লকডাউনের মতো জায়গায় অত্যন্ত শক্তিশালী অর্থনীতি যাদের, তারাই টিকতে পারছে না, তারাই করতে পারছে না। সুতরাং আমাদের যদি সেরকম একটা জায়গাতে আবার যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়, ব্রিটেনে যেটা হয়েছে সেরকম জায়গাতে যাওয়ার তৈরি হয়, সেটা আমাদের জন্য অত্যন্ত বিপর্যয়কর হবে। সুতরাং সরকারের নীতি নির্ধারক জায়গা থেকে আমার প্রত্যাশা থাকবে, নতুন বছরের প্রত্যাশা থাকবে, আপনারা কাজ করে দেখান যে আপনারা কাজ করছেন। আপনাদের কথা বলে প্রমাণ করার দরকার নাই যে আপনারা সবকিছু করে ফেলছেন। আপনারা যদি কাজ করেন, আপনারা যদি সতর্কতামূলক ব্যবস্থা নেন, তাহলে সাধারণ জনমানুষ দেখবে যে আপনারা কাজ করছেন। সেটা কথা বলে প্রমাণ করার প্রয়োজন হবে না। গণমাধ্যম সহ আমরা যারা কথা বলছি তারাও দেখবো যে সরকার কাজ করছে। কিন্তু কাজ না করে যদি আপনারা শুধু কথা বলেন যে আমরা ঠেকিয়ে দিচ্ছি, আমাদের এই হচ্ছে, আমাদের ওই হচ্ছে, আমরা পৃথিবীতে এত নাম্বার হয়ে গেছি, এই কথাগুলো এখন না বললে, এখন নতুন স্কিল বেশ কথা দরকার, ভ্যাকসিনের পাশাপাশিও। এই পর্যায়ে এটুকু বললাম, সুভাষদার কথা শুনে পরবর্তীতে নিশ্চয়ই আবার বলবো। জি, ধন্যবাদ। আপনার কাছে ফিরবো আমরা। সুভাষ সিংহ রায়, আপনার কাছে আসতে চাই ভ্যাকসিন ইস্যু নিয়ে, যেহেতু আমরা কথা বলছি, ভ্যাকসিন বিষয়ে আপনার কাছে জানতে চাই একজন ফার্মাসিস্ট হিসেবে। আপনার কাছ থেকে আপনার অনেক জানাশোনা নিশ্চয়ই। অক্সফোর্ডের যে এস্ট্রাজেনের ভ্যাকসিন, সেটি অনুমোদন দিয়েছে আজকে, আমরা দেখলাম যে তাদের বিশেষজ্ঞ প্যানেল। বাংলাদেশও রোববার 50 লাখ ডোজের টাকা পাঠাচ্ছে। আসলে কত দূর এই প্রক্রিয়াটি? এবং আরও একটি বিষয় আপনার কাছ থেকে ক্লিয়ার জানতে চাই, আমাদের দর্শকরাও জানতে চায়, কার্যকারিতার যে বিষয়টি বলা হচ্ছে যে 68%, সেটি কি একজন মানুষের শরীরে প্রয়োগের পর সেই কার্যকারিতার কথা বলা হচ্ছে, নাকি ওভারঅল মানুষকে প্রয়োগের ক্ষেত্রের কার্যকারিতা? আপনি একটু যদি এই বিষয়গুলো ক্লিয়ার করেন। হ্যাপি নিউ ইয়ার এবং সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, যদিও আমরা 2 তারিখে পৌঁছে গেছি। আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় আমি সরাসরি প্রবেশ করি। আপনি নিশ্চয়ই আপনার বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটি পাঠ করেছিলেন, নতুন চ্যালেঞ্জ, নতুন প্রত্যাশার বছর। জি, এটা গতকালকে শিরোনাম ছিল, সত্যি সত্যি তাই। আর মুখে বলার আর কাজ করে দেখানো, এই বিষয় নিয়ে আলোচনা বিস্তার করা যেতে পারে, কিন্তু বাস্তবতা এই, আমাদের সক্ষমতা আমরা জানান দিয়েছি। আন্তর্জাতিক রেটিং গুলো বাংলাদেশকে বলছে যে, তারা ব্লুমবার্গ বলে দিয়েছে বাংলাদেশ করোনা মোকাবেলায় র্যাঙ্কিং এ তার অবস্থান বিশ্বের 20তম স্থানে। অতএব সরকারের মন্ত্রী কি বললেন, নেতা কি বললেন, কিংবা আরেকজন কি বললেন, সরকারের পক্ষের লোক কি বললেন, সেটা আমি বিবেচনার মধ্যে না নিয়েই বলি, বাংলাদেশ যে সক্ষমতা দেখিয়েছে সেটা প্রমাণ হয়েছে। আপনি এই করোনাকালীন সময়ের ভিতরেই আমাদের যে অর্থনৈতিক অগ্রযাত্রার যে ইতিহাস তৈরি হয়েছে, এটা অতুলনীয়। এবং বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যম তারা 26 তারিখে যে প্রতিবেদন ছাপিয়েছে, সেখানে বলেছে যে পৃথিবীর যে কটি দেশ এগিয়ে আসছে, সেই দেশের মধ্যে বাংলাদেশ খুব দ্রুত গতিতে করছে। 41তম অর্থনীতির দেশ এখন, এবং 2035 সালে তার 25তম অর্থনীতির দেশ হবে। অনেককে পিছনে ফেলে সে সামনে এগিয়ে যাবে। সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ এর বরাদ দিয়ে তারা এই প্রতিবেদনটি ছাপিয়েছে। আচ্ছা, আমি ওই জায়গায় আর যাচ্ছি না, আপনাকে ভ্যাকসিন বিষয়ে যে কথাগুলো, সেই কথাগুলো বলি। আমি বারবার যে কথাটি বলবো,
যে ভ্যাকসিন ডিপ্লোম্যাসিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য সাধারণ উদাহরণ রেখেছেন। সেই উদাহরণ 4 জুনের তার যে যুক্তরাজ্যের আয়োজনে যে ইন্টারন্যাশনাল সামিট হয়েছিল ভার্চুয়াল মিডিয়াতে, সেখানে তিনি তার বক্তৃতায় উপস্থাপন করেছেন, বিশ্ববাসী তা গ্রহণ করেছে। এখন আমাদের যে আলোচনাটা ছিল যে ব্রিটিশ সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে যে প্রকল্পটি, সেই প্রকল্পটির অনুমোদন হয়েছে প্রথমে বিলেতে, এবং সেখান থেকে পরবর্তীতে সিরাম ইনস্টিটিউটের আবার ওখানকার ভারতের সরকারের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সংস্থা, সেখানে তারা এটা অনুমোদন দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন একজন গণমাধ্যম কর্মী হিসেবে, ভ্যাকসিন একটি জটিল প্রক্রিয়া, কিন্তু আমরা যে বছরটি পার করে আসলাম 2020, আমরা অনেকেই বলছি বিষময় বিষ, কিন্তু এটা যেমন ঠিক আবার এটাও ঠিক, এই বছরটি কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞানের, ওষুধ বিজ্ঞানের অগ্রগতির একটি বছর। এত কম সময় পৃথিবীতে কখনো কোনো টিকা আবিষ্কার হয়নি, যেটা ভ্যাকসিনের কথা বলছি। আমি শুধু বলি, অ্যাস্ট্রাজেনেকার তাদের টিকার নামটি হচ্ছে AZ1221, আর ভারত যে অ্যাস্ট্রাজেনেকার যে একই উপাদান, একই ফর্মুলা, একই সবকিছু করছে, যেটা গোলাম মুর্তজা স্পষ্ট করে বলেছেন, সারা পৃথিবীতে সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান যে মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত, সেটা হচ্ছে সিরাম ইনস্টিটিউট। 1966 সাল থেকে তারা এই কার্যক্রম চালাচ্ছে। 133 কোটি ডোজ তারা প্রতি বছর উৎপাদন করতে পারে বিভিন্ন ভ্যাকসিন। তাদের নাম হচ্ছে কোভিশিল্ড। অতএব এই জায়গাটায় আমাদের দ্বিধাদ্বন্দ্ব যদি থাকেও, যে বাংলাদেশের আইনে আছে, বাংলাদেশের ডিজিডিএ তারা অনুমোদন দিতে পারে যে কোনো ওষুধই, তারা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিতে পারে, কিন্তু তার একটি ব্যাকরণসম্মত পদ্ধতি আছে। সেই পদ্ধতিটি, যেহেতু একজন আমি প্র্যাকটিসিং ফার্মাসিস্ট, সেই হিসেবে আপনাদেরকে একটু উপস্থাপন করি, অনেকেই জানেন সেটা। যদি বিশ্বের নামকরা 60টি দেশের মধ্যে একটি দেশ তার ওষুধটি হয় কিংবা ভ্যাকসিন যাই বলি না কেন, সেটা বাংলাদেশ সেই রেফারেন্সটা দিতে পারে, ফ্রি সেল সার্টিফিকেট যাদের আছে, এবং অন্য কয়েকটি দেশের অন্তর্ভুক্ত নাম উল্লেখ করা আছে। কিন্তু ভারতের যে সিরাম ইনস্টিটিউটের যে ওষুধটি, সেটা কিন্তু ইংল্যান্ড থেকে আসছে না, এটা কিন্তু প্রস্তুত হচ্ছে কিন্তু ভারতেই। স্বাভাবিক কারণে এই কথাটি অনেকে বলবার চেষ্টা করেছে, তাহলে বাংলাদেশ এই অনুমোদন দেবে কি করে, কারণ যেহেতু ইংল্যান্ড থেকে সরাসরি আসছে না। অতএব এই জটিল বিষয়, এই কঠিন সময় এই প্রশ্নগুলো যারা উত্থাপন করছেন, তাদের জায়গাটার্থে বলছি, পৃথিবীর অনেক দেশ আছে যারা চীনের সিনোফার্মের ভ্যাকসিন কোন প্রকার এফডিএ কিংবা কোন প্রকার আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো নাই, অনুমোদন ছাড়াই কিন্তু তারা এই ভ্যাকসিন উপলব্ধ করিয়েছে। কিন্তু বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন তারা আনবে না। সিরাম ইনস্টিটিউটের সাথে যে চুক্তি হয়েছে, সেই চুক্তিটি একেবারে স্পষ্ট, একেবারে ইউটিউবে সার্চ করলে কিংবা আপনি গুগলসে গেলে পুরোটা দেখতে পাবেন যে কি পদ্ধতিতে হয়েছে। এর মাঝখানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড আছে ডিস্ট্রিবিউটর হিসেবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি, এই যে ভ্যাকসিনটি, সেই ভ্যাকসিনটি বাংলাদেশ সরকার পাবে $4। ভারত সরকার কেনে $4, বাংলাদেশ সরকার দেবে $4। এর মাঝখানে আপনাকে ডিস্ট্রিবিউটর রাখতে হয় বিধি অনুযায়ী, আইন অনুযায়ী। কারণ একমাত্র মধ্যপ্রাচ্যের একটি দেশ ছাড়া কোনো দেশই সরকারি কোনো সংস্থার মাধ্যমে কিন্তু এই ভ্যাকসিন ডিস্ট্রিবিউটর নিয়োগ হয়নি। আমি খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশের সরকারি সংস্থা হচ্ছে ইডিসিএল। সেই ইডিসিএল এর কিন্তু ভ্যাকসিন সংরক্ষণ এবং ভ্যাকসিন বিতরণের তাদের সেই অভিজ্ঞতাটি নাই। আর যেহেতু বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের, তার সমস্ত জায়গায় তার ডিস্ট্রিবিউটর রয়েছে, তার সংরক্ষণ করার দক্ষতা রয়েছে, কেননা বাংলাদেশের যে ইনফিউশনটি, যেটা স্যালাইন বলা হয়, প্রথম কম্পিউটারাইজড এবং রোবট সিস্টেমে কিন্তু বাংলাদেশ উৎপাদন করে বেক্সিমকো ফার্মা লিমিটেড। অর্থাৎ কোন প্রকার হাতের স্পর্শ ছাড়াই কোন স্যালাইন যে এন্ড প্রোডাক্ট হিসেবে বেরিয়ে আসে, এটা কিন্তু প্রথম কিন্তু এনেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। শেষ করছে ওই জায়গায়।
আমি যে জায়গাটায় একটু জোর দিতে চাই যে আমাদের সক্ষমতা আছে কি নেই সেই আলোচনা না করে আমাদের সক্ষমতা বাড়ানো প্রয়োজন, সেটা আমাদের সবার উপলব্ধি করতে হবে। অবশ্যই আমাদের সক্ষমতা আছে, এবং সক্ষমতা আছে বলেই অনেক আগের থেকে আমরা বুঝেছি যে একমাত্র সিরাম ইনস্টিটিউটই পারবে আমাদেরকে ভ্যাকসিন দিতে। যদি ভারত সরকার $4 কেনে, আমাদেরকেও কিন্তু $4 ভ্যাকসিনকোকে দিবে। এর মাঝখানে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল $1 তারা চার্জ নেবে ডিস্ট্রিবিউশন চার্জ হিসেবে, কারণ এই কাজটি খুব জটিল। সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া, সারা বাংলাদেশে সংরক্ষণ করা, এবং এটার সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ দায়িত্ব কিন্তু ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের। হ্যাঁ, 3 কোটি ডোজ বাংলাদেশে আসবে এবং প্রতি চালানে 50 লক্ষ করে ডোজ আসবে। এই যেরকম আবার যে কোভ্যাক্স, আমি আবার ওই জায়গায় ফিরে আসি, আমার মাত্র 1/2 মিনিট সময় লাগবে। কোভ্যাক্সিন, যেটা বিল গেট মিলিন্ডা ফাউন্ডেশন থেকে শুরু করে এবং যারা ওয়েলকাম ট্রাস্ট, যারা এই প্রকল্পের সাথে অর্থ বিনিয়োগ করেছে, তাদের কাছ থেকে আমরা কিন্তু 6,80,00,000 কিন্তু আমরা বরাদ্দ পেয়েছি ইতিমধ্যেই। আমাদের নিশ্চয়তা দেওয়া হচ্ছে, এটা আমরা বিনামূল্যে পাচ্ছি। আর বাংলাদেশ সরকার যেটা কিনছে সেটা হচ্ছে, যদি ভারত সরকার $3 দিয়ে কেনে, আমাদেরকে $4 খরচ করতে হবে। ভারতও ওই $3 দিয়ে এই সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে কিনবে। অতএব আমাদের যে ভ্যাকসিন প্রকল্পের যে ব্যাপারটি, সেটা খুব স্পষ্ট করে বলবার চেষ্টা করেছি। গোলাম মুর্তজা ভাই যে কথাটি বলেছেন যে আমাদের অনেক সতর্ক হতে হবে, অবশ্যই সতর্ক হতে হবে। আমরা কোয়ারেন্টাইন নিয়ে অনেক কিন্তু জটিলতা আমরা কিন্তু প্রথম দিকে সৃষ্টি করেছি, আমাদের উদাসীনতা আছে, আমরা একটা গা ছাড়া ভাব দেখিয়েছিলাম, যে কারণে অনেক জটিলতা সৃষ্টি হয়েছে। কিন্তু সরকার এর মধ্যে আন্তর্জাতিক কয়েকটি ফ্লাইটকে কিন্তু জরিমানা করেছে, এটাও কিন্তু মনে রাখা দরকার। এবং মাননীয় স্বাস্থ্য সচিব আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে বলেছে, এখন থেকে কোয়ারেন্টাইনে এবং এই যে ব্যবস্থাপনায়, সেখানে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, ডাক্তাররা সব সময় কিন্তু মনিটরিং এ থাকবেন। আমি শুধু দাবি করব যে 60টি হোটেলের কথা বলা হয়েছে যে নিজের খরচে কোয়ারেন্টাইনে থাকতে পারবেন, সেই 60টি হোটেলেও কিন্তু নজরদারি একই রকম করতে হবে। সরকারি যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, সেটা যেমন রাখতে হবে, এটাতেও কিন্তু রাখতে হবে, তা না হলে অনেক রকম জটিলতার সৃষ্টি হতে পারে। আরেকটা কথা বলে রাখি, এই যে ভ্যারিয়েন্ট, অনেকে এই করোনার যে ভ্যারিয়েন্ট, নিউ ভ্যারিয়েন্ট, এই ভ্যারিয়েন্টে অনেকে প্রথম দিকে বলে ফেলেছে 70 গুণ, আসলে 70%। আমি যে কথাটি বলি, এই যে স্পাইক প্রোটিন, করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন, এইটা ভ্যাকসিন কিন্তু আবিষ্কার হয়, ভ্যাকসিন কিন্তু তৈরি করা হয়েছে এই স্পাইক প্রোটিনকে কেন্দ্র করে। আর ভাইরাস তখনই ভাইরাসকে চিহ্নিত করতে পারবে এই যে ভ্যাকসিনটি, এই স্পাইক প্রোটিনে কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা কিন্তু স্পষ্ট। আরেকটি কথা বলি, গোলাম মুর্তজা ভাই উল্লেখ করেছেন যে আমাদের এই ডোজ ইন্টারভেল কতদিনের হবে। প্রথম দিনে বলা হচ্ছে 4 সপ্তাহ, এখন কতদিন হবে? যেমন ভারতে কিন্তু সিরাম ইনস্টিটিউটের এটা কিন্তু অনুমোদন হয়েছে, কিন্তু ফাইজারের ভ্যাকসিন কিন্তু অনুমোদন হয়নি। জি, আমরা এই বিষয় নিয়ে আবার আসবো আপনার কাছে। আমি শেষ করছি, আমি ওই জায়গা শেষ করছি, আমি ওই জায়গা খেয়ে দিয়ে নেবো। ফাইজার যে আবেদন করেছে, সেই আবেদনে তারা কোনো ট্রায়াল কিন্তু ভারতে করেনি, তারা কিন্তু দেয়নি। যে জায়গায় বলছি আমি, আপনি ওই যে প্রকল্প, সেই প্রকল্পের 94 পৃষ্ঠার যে মহাপরিকল্পনা করা হয়েছে, যথাযথভাবে অনুসরণ যদি আমরা করি, আমরা যদি 6300টি স্থানে টিকার যে ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে, এটা যদি করি, আর সর্বশেষ উল্লেখ করে রাখি, ওই যে তারা উইনিং যে ফর্মুলা কথা বলছিল অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে, এইটি হচ্ছে আগের যে 4 সপ্তাহ ছিল, এটা এখন 9 থেকে 12 সপ্তাহ হয়েছে। জি, আমরা একটু গোলাম মুর্তজা আপনার কাছে ফিরতে চাই। বিরতিতে এই কথা হতে হবে। জি, আপনার কাছে ফিরবো আমরা। গোলাম মুর্তজা আপনার কাছে আসতে যে আজকে আমরা দেখলাম যে শিক্ষার্থীদের বই দেওয়ার যে কার্যক্রম, সেটি শুরু হয়েছে প্রাথমিক এবং মাধ্যমিকে। দীর্ঘদিন ধরে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, শিক্ষা কার্যক্রম বন্ধ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। আসলে বিকল্প কোনো ব্যবস্থা চালু করা যেত কিনা, বা বাহিরের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যদি আপনার কোনো মন্তব্য থাকে এই বিষয়ে। নিশ্চয়ই এখানে বলবো। আর আমার বক্তব্যের শুরুতে যে আমি সক্ষমতা বা ব্যবস্থাপনার যে ত্রুটি এবং দুর্বলতার কথা উল্লেখ করেছি, সেই জায়গাতে কথা বলতে, সেই জায়গাতে বহু উদাহরণ
বাংলাদেশের অনেকগুলো জায়গাতে বাংলাদেশ সফল হচ্ছে, কিন্তু ব্লুমবার্গের যে উদাহরণটি সামনে আনা হচ্ছে, ব্লুমবার্গের যে কথাটি বলা হচ্ছে, ব্লুমবার্গের যে উদাহরণ আমরা যেভাবে সামনে আনছি, এই উদাহরণ এটা অত্যন্ত ত্রুটিপূর্ণ উদাহরণ। ব্লুমবার্গের ওটা মূলত অর্থনীতির উপরে ভিত্তি করে ব্লুমবার্গ একটি প্রতিবেদন তৈরি করেছে। $200 বিলিয়ন নিচে যে সমস্ত দেশের অর্থনীতি, সেই সমস্ত দেশ, প্রায় শতাধিক দেশ প্রথম অবস্থাতেই তালিকা থেকে বাদ পড়েছে। যে 53টি দেশকে তালিকা করা হয়েছে, তাদের 200 বিলিয়নের উপরে যাদের অর্থনীতির অবস্থা, এর মধ্যে যে সমস্ত দেশে কম শনাক্ত হয়েছে তারা এখানে বেশি নাম্বার পেয়েছে, যে সমস্ত দেশে লকডাউন কম হয়েছে তারা এখানে বেশি নাম্বার পেয়েছে। সুতরাং ব্লুমবার্গের ওই প্রতিবেদনের তালিকায় থাকা যেরকম জার্মানির মতো দেশ ওইখানে বাংলাদেশের পরে গিয়ে অবস্থান করছে, সুতরাং ব্লুমবার্গের ওই প্রতিবেদন কোনো এক্সাম্পল নয়, ব্লুমবার্গের ওই প্রতিবেদন কোনো উদাহরণ নয়, সাফল্যের কোনো উদাহরণ নয়। কোভিড-19 মোকাবেলার ক্ষেত্রে ব্লুমবার্গের প্রতিবেদন কোনো উদাহরণ নয়। এটা আমি যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে রাজি আছি, যে কোনো সময়, যদি আলাদা করে শুধুমাত্র এই আলোচনাটি হয় ব্লুমবার্গের প্রতিবেদনটিকে সামনে নিয়ে। এই কথাটা বলে আপনার ইসের জায়গাতে আসছি, আপনার পাঠ্যপুস্তকের জায়গাতে আসছি। বাংলাদেশের এটা অত্যন্ত ইতিবাচক একটি দিক যে বাংলাদেশ সরকার তার ব্যবস্থাপনায় বছরের প্রথম দিন শিক্ষার্থীদের কাছে বই পৌঁছতে পারে। এবছর এই করোনার মতো মহামারীর সময়েও ভেতরে ভেতরে কাজ করে সরকার যে বই শিক্ষার্থীদের কাছে নতুন বই পৌঁছানোর উদ্যোগ নিল, অবশ্যই এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। এই বই পৌঁছানোর জায়গাটি এরকম প্রশংসনীয় উদ্যোগটি অত্যন্ত ভালো উদ্যোগ। এর জন্য ধন্যবাদ সহ যা যা পাওয়া দরকার সরকারের অবশ্যই প্রাপ্য আছে এবং আমরা এটা সরকারকে দিচ্ছি। যে জায়গাটি নিয়ে প্রশ্ন আসছে, আপনি বলছেন বিকল্প কোনো পড়াশোনা বা বিকল্প কোনো কিছু করা যেত কিনা, করা গেল কিনা। এই জায়গাটি নিয়ে একটা বড় প্রশ্ন যে এটা খুব সহজে সবার ক্ষেত্রে সম্ভব ছিল আমি তা মনে করছি না, কিন্তু যদি আমাদের একটা চেষ্টা থাকতো, আমরা যদি বিশেষ করে মোবাইল কোম্পানিগুলোকে যদি সঙ্গে নিতে পারতাম, যদি তাদেরকে বাধ্য করতে পারতাম, তাহলে হয়তো আমরা আমাদের এই পাঠদান কার্যক্রমকে কিছুটা হলেও গ্রাম পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারতাম। কিন্তু গ্রাম পর্যায় পর্যন্ত যে দূরশিক্ষণের কথা বলা হয়েছে, ইন্টারনেটে ক্লাসের কথা যেটি বলা হয়েছে, এটা আসলে বাংলাদেশের বৃহৎ অংশের মানুষ এই গত 8-9 মাস বা গত একটা বছর চূড়ান্তভাবে শিক্ষা ব্যবস্থা থেকে একেবারে বিচ্ছিন্ন অবস্থার মধ্যে থেকেছে। আমরা প্রযুক্তিগতভাবে ইন্টারনেটের সহায়তা নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার যে কার্যক্রম করা যেত, সেটি পুরোটা করা যেত আমি সেটা মনে করছি না। সরকার ইচ্ছে করলেই সব করে ফেলতো আমি সেটা মনে করছি না, কিন্তু এই জায়গাটিতে যদি আমাদের আরেকটু আন্তরিকতা থাকতো, আমরা যদি আরেকটু জোর দিতাম, তাহলে এই শিক্ষার ক্ষেত্র থেকে যে একটি বছর হারিয়ে গেল শিক্ষার্থীদের জীবন থেকে, এই জায়গাটিতে আরো অনেক কিছু করার ছিল। মোবাইল কোম্পানিগুলোকে বাধ্য করার কথা বলছি এই কারণে যে আমাদের মোবাইল কোম্পানিগুলো 4Gর বিজ্ঞাপন করে মানুষের কাছ থেকে টাকা নেয়, 5G আসবে বলে তারা বিজ্ঞাপন করে, কিন্তু আমাদের অনেক জেলা শহরেও 4Gর নেটওয়ার্ক ঠিক মতো পাওয়া যায় না, ইউনিয়ন পর্যায়ে তো পাওয়া যায় না। অর্থাৎ সেই সমস্ত জায়গাতে ইন্টারনেটে ক্লাস নেওয়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। সরকারি প্রাইমারি স্কুলগুলোতে দূরশিক্ষণের মাধ্যমে যে শিক্ষা, টেলিভিশনে দেখে যে শিক্ষা, সেই ব্যবস্থাগুলো ছিল না। তার মানে হচ্ছে এই জায়গাটিতে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমরা খুব বড় রকমের ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি জানি না বাংলাদেশ এই জায়গাটিতে এবছরের শিক্ষা কার্যক্রম কিভাবে কাটিয়ে উঠবে। এটি ওঠার জন্য আমাদের বহু কষ্ট বা ত্যাগ স্বীকার করতে হবে। আর শিক্ষার সামগ্রিকভাবে শিক্ষার জায়গাটি শুধুমাত্র গত এই বছরই নয়, এই বছরের আগেও বিগত কিছু বছরে প্রশ্নপত্র ফাঁসের যে উৎসব বাংলাদেশে হয়েছে, পাশ করিয়ে দেওয়ার যে কালচার বাংলাদেশে তৈরি করা হয়েছে, শিক্ষার শতকরা হার বেড়েছে, কাগজে কলমে হার বৃদ্ধি পেয়েছে, কিন্তু শিক্ষার মান অত্যন্ত নিম্নগামী হয়েছে। আমি এই কথাটি বহু জায়গাতে বলেছি এবং এটা অত্যন্ত কষ্টকর বলে আমি আবারও বলছি। এটি আমি সরকারের সমালোচনা করার জন্য বলি না, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে অত্যন্ত কষ্ট নিয়ে কথাটা বলি। যখন আন্তর্জাতিক মানদণ্ডে প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে একটা পরিসংখ্যান তৈরি হয় বা তালিকা তৈরি হয়,
সেখানে দেখা যায় যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অর্থাৎ আমাদের অবস্থান থাকে সবকটি দেশের নিচে, দক্ষিণ এশিয়ার সবকটি দেশের নিচে প্রযুক্তি এবং উদ্ভাবনের জায়গাতে। সেখানে আমরা নেপালের নিচে অবস্থান করি, সেখানে আমরা ভুটানের নিচে অবস্থান করি, সেখানে আমরা মালদ্বীপের নিচে অবস্থান করি, সেখানে আমরা পাকিস্তানের নিচে অবস্থান করি, ভারতের নিচে তো শ্রীলঙ্কার নিচে অবস্থান করি, ভারতের নিচে তো অবস্থান করি। তার মানে হচ্ছে আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় গত প্রায় 30-40 বছর ধরে, গত 30 বছর যদি আমি ধরি, এই 30-40 বছর ধরে আমার সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় এক ধরনের অবনতি হয়েছে। এই অবনতির জায়গাতে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা রকমের এক্সপেরিমেন্ট করেছি, কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করিনি। এই সরকারের সময় একটা চমৎকার শিক্ষানীতি হয়েছিল, কিন্তু সেই শিক্ষানীতিটি বাস্তবায়নের জায়গাতে অন্যান্য সময়ে যেরকম হয়েছিল এবছরও তেমন হয়েছে। আমার শেষ করি আমার বক্তব্য, আমার মূল বক্তব্য সেটি হচ্ছে আমরা উন্নয়ন বলতে এখনো শুধুমাত্র অবকাঠামো উন্নয়নই বুঝতে পারছি। আমরা উন্নয়ন বলতে যে মানব সম্পদ উন্নয়ন, উন্নয়ন বলতে যে গবেষণার উন্নয়ন, উন্নয়ন বলতে যে শিক্ষার উন্নয়ন, এটাকে আমরা বিবেচনার মধ্যে আনছি না, এটা আমাদের বিবেচনায় থাকছে না। এটা যদি আমাদের বিবেচনায় না থাকে তাহলে জাতি হিসাবে ওই যে তালিকা হলে দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা এখন পিছিয়ে পড়ছি, এই পিছিয়ে যাওয়ার ধারাবাহিকতাটা আরো অনেক বেশি হয়ে যেতে পারে বলে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আশঙ্কা করি, এবং এটা এক ধরনের লজ্জার কারণ হয় আমাদের জন্য। জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে। সুভাষ সিংহ, আপনার কাছে আসতে চাই। আমরা দেখলাম যে শিক্ষা ব্যবস্থাকে নতুন পরিবর্তন আনা হয়েছে, কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, খুবই ইতিবাচক বিষয়, এবং এবার করোনার মধ্যেও বই দেওয়া শুরু হয়েছে এরই মধ্যে। কিন্তু অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের শিক্ষা ব্যবস্থা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে ঝরেও পড়ছেন। এ বিষয়ে আসলে বিকল্প কোনো ব্যবস্থা বা আপনার যদি কোনো মতামত থাকে সংক্ষেপে যদি করেন আপনি। না, এতক্ষণ ধরে যে গোলাম মুর্তজা ভাই যেগুলো বললেন সেগুলো যুক্তির কথা। আর যুক্তির সাথে যখন আরেকটি সামনে প্রযুক্ত করা হয় তখন সেটা প্রযুক্তি। ভাবুন তো 2002 সালে যদি করোনা বাংলাদেশে আসতো, পৃথিবীতে আসতো, বাংলাদেশ তাল সামলাতো কি করে? বাংলাদেশে তো বিদ্যুৎই ছিল না। 4300 মেগাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 96 সালের থেকে 2001 সালের সরকারের সময় সর্বশেষ। এবং আবার যখন 2009 সালে দায়িত্ব নিলেন তখন পেলেন 3200 মেগাওয়াট। আমরা যে আইসিইউ, ভেন্টিলেটর এই সমস্ত নিয়ে যখন কথা বলেছি খুব যৌক্তিকভাবে বলেছি, কিন্তু আমরা পেতাম কোথায়? আমরা অপারেশন থিয়েটার চালাতাম কি কোন পদ্ধতিতে? ওই যে আমরা সকল কাজেই সরকারের কাছ থেকে প্রত্যাশা করি, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে, কিন্তু যখন সামান্য ত্রুটি লইয়া আমরা অনেক সময় আকাশ বিদীর্ণ করি। লক্ষ্য করবার বিষয়, বাংলাদেশের অগ্রগতির কথা যখন আন্তর্জাতিক মহলে যখন বলা হয় তখন বলা হয় এই সূচকগুলো নিয়ে কথা বলতে গেলে যুক্তিতর্ক নিয়ে কথা বলতে হবে, এটা অন্য পদ্ধতিতে এসেছে। আবার যখন নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কার নিচে আমরা গবেষণায় কিংবা অন্য প্রযুক্তিতে যখন পিছিয়ে পড়ছি, এটাও কিন্তু আন্তর্জাতিক যে সূচক দেখে কিন্তু বলা হচ্ছে। অতএব এই ব্যাপারে একটু মাথায় রাখা দরকার। বাংলাদেশের গত 11 বছরে 1,84,25 লক্ষর মতন বই বিতরণ করা হয়েছে। আমি জানি না পৃথিবীতে কোনো দেশ খুঁজে পাওয়া যাবে কিনা। জানুয়ারি মাসের 1 তারিখে এইবারও 34,36 লক্ষ বই দেওয়ার প্রকল্প হয়েছে 12 দিনের মধ্যে। তা এই যে সক্ষমতার জায়গাটি, এটারও প্রশংসা করা দরকার। আপনি জানেন যে যখন বিরোধী দল, জামাত শিবির এবং অনেকের কাছে পছন্দের খুব দল, সেই দল যখন বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে চেয়েছিল, তখনও কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু বই ঠিক মতো দেওয়া হয়েছে, কারণ তারা বইয়ের ট্রাকে পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছিল। যাই হোক, এই যে 1,12,633 কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ, সেই প্যাকেজ নিয়ে অনেকে অনেক কথা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ তার সক্ষমতার জাগিয়ে দেখিয়েছে। আপনার কালের কণ্ঠ পত্রিকায় গতকালকে আলী হাবিবের একটা প্রতিবেদন লেখা ছাপা হয়েছে, অসাধারণ একটি প্রতিবেদন, যে তিনি আসেন বলেই সংকটে ম্রিয়মান হইনি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে স্বপ্ন শুধু দেখেননি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি জানি না তিনি কতটা ঘুমাতে পারেন। আমরা একদম শেষ দিকে, আপনি যদি 2 মিনিটে শেষ করেন তাহলে আমরা আবার ফিরতে পারবো। আমি 2 মিনিট আগেই আপনাকে শেষ করছি। আমি এখন এই যে আমরা বলছি,
আমাদের প্রযুক্তির অনেকগুলো উন্নয়ন ঘটেছে, অনেকগুলো চ্যালেঞ্জও সামনে আছে, অবশ্যই আছে। কেননা আজকে যারা বহুজাতিক কোম্পানিগুলো কিভাবে ঘাড়ের উপরে চেপে বসেছিল, কিভাবে এখনো বসে আছে, কিভাবে ছড়ি ঘোরানোর চেষ্টা করে, এগুলো বিস্তারিত কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন, এই বাংলাদেশ প্রতিদিন ছাপা হয়েছে এই গতকাল কিংবা পরশু, যে সামাজিক নিরাপত্তার ভাতার টাকা মিলবে মোবাইলে। অর্থাৎ প্রতি মুহূর্তে কিন্তু অগ্রগতির জায়গা হচ্ছে। সেই অগ্রগতির জায়গাটা আরো কতটা করা যায়, আরো কতটা দক্ষতার সাথে করা যায়, সেটা নিয়ে কিন্তু আমাদের সরকারকে পরামর্শ দিতে হবে এবং সে ব্যাপারে আমাদের সকলেরই কাজ করতে হবে। এবং শুধুমাত্র ব্যবস্থাপনা ভেঙে পড়েছে বাংলাদেশে তা না, যুক্তরাজ্যের এখনকার যে পরিস্থিতি, যেটা গোলাম মুর্তজা বাবু স্বীকার করলেন, তাদের অবস্থা খুবই ভয়ঙ্কর। কিন্তু আমি মানতে পারলাম না যে ব্লুমবার্গের এই তথ্যটি যখন তিনি বিবেচনায় নেন না, যখন এই যে ফোর্বস যখন তার প্রতিবেদনে উল্লেখ করেছিল এগিয়ে যাওয়ার অর্থনীতিতে বাংলাদেশ শীর্ষ কয়েকটি দেশের মধ্যে থাকবে, যখন এডিবি বলেছে যে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, এবং জাতিসংঘের ইউএনডিপি যখন বলছেন মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের 2 ধাপ অগ্রগতি হয়েছে, এই বিষয়গুলো কিন্তু যেন আমরা বিবেচনায় নিই। যে সমালোচনা করাটা খুব ভালো, এবং সে সমালোচনা করলে সরকারের উপরে চাপ থাকে, পদক্ষেপ নিতে পারে। জি, আপনার কাছে আসবো আবার। গোলাম মুর্তজা, আপনার কাছে আসতে চাই 1 মিনিটের জন্য। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, নতুন বছর, মাদক নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং দীর্ঘদিনের একটি সমস্যাও বটে। এর আগেও আমরা দেখেছি যে সারা দেশে সাঁড়াশি অভিযান হয়েছে, কিন্তু নিয়ন্ত্রণের পর্যায়ে খুবই কম নিয়ন্ত্রণের যে জায়গাটি। নতুন বছরে আসলে এইসব চ্যালেঞ্জগুলো মোকাবেলা আপনি যদি 1 মিনিটে শেষ করেন আপনার মন্তব্য দিয়ে। 1 মিনিটেই বলছি, 10 সেকেন্ড একটা বলি যে গ্লোবাল নলেজ ইন্ডেক্সের একটা তথ্য আর ব্যবসা প্রতিষ্ঠান ব্লুমবার্গের তথ্য, ব্লুমবার্গের প্রতিবেদন, দুটিকেও এক করে মিলিয়ে ফেলে, তাহলে সেটা নিয়ে আলোচনা না করাই ভালো। সুভাষ এটা খুব ভালো করে জানেন, এটা বিবেচনায় নিয়ে কথা বলা দরকার। মাদক নিয়ন্ত্রণ নিয়ে আমাদের এইখানে মাদক বিরোধী অভিযানের নামে নির্বিচারে মানুষ হত্যা চলছে। মাদক নির্মূল করার কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা দৃশ্যমানভাবে মাদক বলতে বিশেষ করে ইয়াবার সঙ্গে যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততা দেখি, যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের নাম সরকারের গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখছি, গণমাধ্যমের সঙ্গে আমরা জেনেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যবস্থা না নেওয়ার কারণে যেটা হচ্ছে, মাদক বিরোধী অভিযানের নামে ক্রসফায়ার বন্দুক যুদ্ধে মানুষ মারা যাচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে না। এই জায়গাটিতে একটা কার্যকর উদ্যোগ, কার্যকর পরিকল্পনা এবং নির্মোহ একটা অভিযান দরকার। সেটা যদি আমরা করতে না পারি এবং প্রচলিত যে ব্যবস্থার মধ্যে আমরা আছি, এই প্রচলিত ব্যবস্থার মধ্য দিয়ে একটা ভুল প্রচলিত ব্যবস্থাপনার মধ্যে আমরা আছি, এই প্রচলিত ভুল ব্যবস্থাপনা দিয়ে এই প্রক্রিয়াতে আমরা মাদক নির্মূল তো দূরের কথা, নির্মূল একেবারে কখনোই করা সম্ভব নয়, কিন্তু মাদকের সবল কমানোর যে উদ্যোগ নেওয়া দরকার, মাদকের ব্যবহার কমানোর যে উদ্যোগ নেওয়া দরকার, ইয়াবা আশা এবং দেশের ভেতরে যে বিস্তৃত নেটওয়ার্ক তৈরি হয়েছে ইয়াবার, এটা যদি কমাতে চাই আমরা, তাহলে একটা নির্মোহ ব্যবস্থাপনা দরকার, নির্মোহ অভিযান দরকার। শুধুমাত্র বন্দুক যুদ্ধের নামে কিছু মানুষ হত্যা করে এই জায়গাটিতে সমস্যার সমাধান করা যাবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করতে হবে। সুভাষ সিংহ, আপনার কাছে আপনার শেষ মন্তব্য জানতে চাই। করোনা মোকাবেলা আমরা গত বছরটি আসলে বলা যায় যে অনেকটাই সফলভাবে আমরা পার করতে পেরেছি। সংকট রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, আপনার মন্তব্য দিয়ে শেষ করতে চাই, 1 মিনিটে শেষ করবেন। আমি জানুয়ারি মাসের 1 তারিখের বাংলাদেশ প্রতিদিনের একটা শিরোনাম পড়ছি, করোনা টিকার শত শত ডোজ নষ্ট করা, হাসপাতালের কর্মী গ্রেপ্তার। এটা কোথাকার জানেন? যুক্তরাষ্ট্রের। অতএব এই যে সংকট কিন্তু সব জায়গায় আছে। আপনি এই সংকট নিয়ে আলোচনা করতে চান, অনেক সময় প্রয়োজন। আবার এই যে কতটা উদ্যোগ নেওয়া হয়েছে, আপনি বলছেন যে এটা খুব গুরুত্বপূর্ণ সূচক না, তাহলে কি সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ কি গুরুত্বপূর্ণ তথ্য না? তারা কি গুরুত্বপূর্ণ বিষয় না? তাহলে গুরুত্বপূর্ণ কোনটা? যে মাদক নিয়ন্ত্রণে সরকারের সাথে শক্তিশালী ব্যক্তিদের বিরুদ্ধে অঙ্গুলি নির্দেশ করা। এদেশে সরকার তো আরো ছিল, যারা নানান রকম 30 সেকেন্ডে যদি শেষ করেন। জি, না আমি বলি, শেষ করছি। আপনি যারা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছিল, এমন লোকও কিন্তু নানান রকম চোরাচালানের সাথে তাদের নাম যুক্ত হয়েছিল, তারাও কিন্তু দেশের দায়িত্ব পালন করেছে। অর্থাৎ সবসময় যদি আপনি এই কথাটি বলতে থাকেন,
আপনি দেখেন যে আজকে 2018 সাল নির্বাচনের আগে জি, আমাদের যে সময় নির্বাচনী একদম শেষ, ইশতেহার আজকে প্রধানমন্ত্রী একেবারে শেষ ঘোষণা করতে হচ্ছে করেছে। আমাদের। এখানে আসলে মা- আমাদের সঙ্গে থাকার জন্য গোলাম মর্তুজা এবং সুভাষ সিংহরা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এ পর্যন্তই। একই সময় আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।